ইয়ঞ্জনের ডাকে চোখ পিটপিট করে খুলল আয়ু। সারা রাত ঘুমায়নি তে, ভোরের বেলা আয়ু সরেছে তে ঘুমিয়েছে, তাই তার এখন কোনো সাড়া নেই। তে, এই তে উঠ। তে পিটপিট করে চোখ খুলল, পাশে থাকা ফোনটা হাতে নিয়ে ফোনটা ওপেন করলো। 9টা বেজে গেছে, ফ্রেশ হবো কখন, রেডি হবো কখন, আর কলেজ যাবো কখন? রবিবারেও তোর কলেজ আছে? ও আজকে রবিবার, তাহলে একটু ঘুমাই। আর ঘুমাতে হবে না, উঠে পড়। তোর বাবা ভাইয়া নাস্তা টেবিলে বসে আছে, একসাথে নাস্তা করবে বলে। তের কোনো সাড়া নেই। আয়ু ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এসেছে। আম্মু তুমি যাও, আমি ওকে ডেকে তুলছি। ঠিক আছে, তুমি ওকে নিয়ে তাড়াতাড়ি এসো, তোমার আব্বু ভাইয়া বসে আছে তোমাদের জন্য। ঠিক আছে। ইয়ঞ্জন চলে গেলেন। তে উঠ না, বেলা হচ্ছে তো। একটু ঘুমাতে দে আয়ু, অনেক ঘুম পাচ্ছে। তে আমার না ভাবতে কেমন জানি হচ্ছে, তোর একদিন বিয়ে হবে, তুইও একদিন বাসর করবি। তা তুই আবার কোন ভিআইপি টিকিট কেটে পৃথিবীতে আইছিস শুনি, যে তোর বিয়ে হবে না তুই বাসর করবি না? তো আমি কখন বলেছি এসব কথা? কিন্তু দেখ, আমার বিষয়টা আলাদা। তুই নাকি একদিন প্রফেসর জিওনির বুকে মাথা রেখে ঘুমাবি। ও মাই গড, তের ঘুম মোধা হয়ে গেছে। আয়ুর বাচ্চা, হাড়ির মাসি, তোকে আমি ছাড়বো না। কুল ডাউন বেবি, ঘুমিয়ে গেছে, এবার যাও ফ্রেশ হয়ে আসো তাড়াতাড়ি। তোকে আমি ছাড়বো না। ফ্রেশ হয়ে এসে আমাকে ধরে বসে থাকিস, এখন যা। আয়ু তেকে ঠেলে ঠেলে ওয়াশরুমে পাঠায়, তারপরে দুইজন রেডি হয়ে নিচে নামে। তে এত তাড়াতাড়ি কেউ আসে? যাও যাও, আরেকটু ঘুমাও। আগে বলতে পারতে, আমি তাহলে উঠতাম না। পাকনামি করে শেষ হলে টেবিলে গিয়ে বস। তে আর আয়ু ডাইনিং এর কাছে এগিয়ে যায়। তোমরা খাওয়া শুরু করোনি কেন? সপ্তাহে একটা দিন একসাথে নাস্তা করার সুযোগ পাই, সেটাকে কিভাবে হাতছাড়া করি বল? সরি আব্বু, তোমাদের এতক্ষণ অপেক্ষা করানোর জন্য। কোনো ব্যাপার নয়, এখন তো চলে এসেছিস, নাস্তা শুরু করা যাক। সবাই নাস্তা করছে, এমন সময় মিস্টার সুবিন বলে উঠলেন, আয়ু তোমার বাড়িতে কে কে আছে? আমি, ভাইয়া আর একজন কাজের মাসি। তোমার বাবা মা? আমি যখন ছোট ছিলাম তখন মারা গেছে। আমি জানতাম না তোমার বাবা মা নেই, জানলে জিজ্ঞাসা করতাম না। তোমাকে তোমার বাবা মায়ের কথা মনে করানোর জন্য আমি দুঃখিত, মাফ করে দিও। না না আব্বু, এমন করে বলো না। কোনো মানুষ পৃথিবীতে চিরস্থায়ী নয়, একদিন সবাইকে পরকালে বাড়ি দিতে হবে। আমরা তো আছি ওর আব্বু আম্মু, তাই না? মিসেস ইয়ঞ্জন আয়ুকে জড়িয়ে ধরে। আয়ু ইয়ঞ্জনের পেটে মুখ গুজে ফুপিয়ে কান্না করে ওঠে। কান্না করছিস কেন পাগলি? এই দেখ, আমি তোর আম্মু, তোর আব্বুর সামনে বসে আছে, ভাইয়া ভাবি বোন সবাই আছে। আমার অনেক ভয় হয় আম্মু। কিসের ভয়? আমার বাবা একজন পুলিশ অফিসার ছিলেন, অনেক পাপীকে জেলে ঢুকিয়েছে, তাই আমার বাবার অনেক শত্রু। একদিন আমি আর ভাইয়া দাদু বাড়ি যাবো বলে জেদ করেছিলাম। বাবা মা আমাদেরকে দাদু বাড়িতে রেখে ওরা যখন ফিরে আসছিল তখন ওদের অ্যাক্সিডেন্ট। আম্মু জানো, আমার ভাইয়াকে নিয়ে আমার অনেক ভয় হয়, সবার চোখে পানি টলমল করছে। কিন্তু কেন? কারণ পৃথিবীতে সৎ মানুষের শত্রু বেশি। আমার বাবার মতো ভাইয়াও একজন পুলিশ অফিসার। কিছু হবে না, আল্লাহর উপর ভরসা রাখো। আয়ু এখনো কুপিয়ে কান্না করছে। আয়ু চুপ কর, তোর কান্নার আওয়াজ আমার মাথা ব্যথা করছে। আয়ু কান্না বন্ধ করে একটু রেগে বলল, শাকচুন্নি, তোর মতো বেস্ট ফ্রেন্ড যেন কারো না হয়। তাহলে তোর বেস্ট ফ্রেন্ড কেন হবে? যা, ছেড়ে দিলাম তোকে, নতুন বেস্ট ফ্রেন্ড বানাবো। তোকে আমি ছাড়বো না। ছাড়িস না, ধরে রাখ। এখন কান্নাকাটি ঝগড়া মারামারি বাদ দিয়ে নাস্তা করো, নাস্তা ঠান্ডা হয়ে গেল যে। নাস্তা করে শেষে সবাই ড্রয়িং রুমে বসে আছে। সুবিন আর জেহো বাজার করতে গেছে। তে আমি আজকে বাড়ি ফিরবো। বাড়ি ফিরবি মানে? ভাইয়া কাল থেকে একা আছে, আজকে বাড়ি ফিরতে হবে। তোমার ভাইয়াকে কল লাগিয়ে ফোনটা আমার কাছে দাও। জি। ভাইয়াকে কল লাগিয়ে ফোনটা আম্মুকে দে। জি। আয়ু তার ভাইয়াকে কল লাগালো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কোথায় আছো ভাইয়া? বাড়িতে আছি, তোকেই কল দিতে যাচ্ছিলাম, তুই কল করলি। ও আচ্ছা ভাইয়া, তুমি আম্মুর সাথে কথা বলো। আম্মু? হ্যাঁ, তের আম্মু। সুগাকে আর কোনো কথা না বলতে দিয়ে আয়ু ফোনটা ইয়ঞ্জনের হাতে দেয়। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আন্টি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। আয়ু আমাকে আম্মু বলে, তাই তুমি আমাকে আম্মু বলবে। জি জি, যেটা শুনেছো সেটাই। আচ্ছা, চেষ্টা করব। আজকে তোমার সময় আছে? কেন? আমি চাই আজকে তুমি এখানে এসে লাঞ্চ করে যাও। মাফ করবেন, আসলে আমাকে কাজের সূত্রে একটু কলকাতার বাইরে যেতে হবে আজকে। বাড়ি ফিরবে কবে? কাল বিকালের মধ্যেই ফিরবো। আমি আয়ুকে কল করতেই যাচ্ছিলাম ও বাড়ি ফিরবে নাকি, তাহলে ওকে বাড়িতে রেখে তারপরেই যেতাম। না না, তুমি থাকবে না, ও একা বাড়িতে কি করবে? আয়ু যেতে চাইলেও আমি যেতে দেবো না। একা একা কি করবে বাড়িতে?
ধন্যবাদ আন্টি। আম্মু সরি আম্মু। এবার ঠিক আছে, তুমি সাবধানে যেও, যে কাজে যাচ্ছ সেই কাজটা যেন সফল হয়, আর সময় করে একটু আম্মুর সাথে দেখা করে যেও ইনশাআল্লাহ। তাহলে রাখি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ভাইয়া কি বললো? তোমার ভাইয়া কোনো একটা দরকারি কলকাতার বাইরে যাচ্ছে, কাল বিকেলের আগে বাড়ি ফিরবে, তাই তুমি এখানেই থাকবে। ভাইয়া বলেছে? আমি তোমার ভাইয়াকে বললাম, বললো ঠিক আছে, সমস্যা নাই আয়ু, কাল তুই আর আমি এখান থেকে একসাথে কলেজের জন্য বের হব। সারাদিন পেয়ে আয়ু জিসো মিলে দুষ্টুমি করে বাড়ি মাথায় তুলে রাখলো। নিশানকে তো কেউ কোল থেকে একটু নিচেই রাখেনি। বেচারা নিশান হয়তো বলছে, এখন আমাকে একটু হাত পা ছাড়াতে দিচ্ছিস না তো, বড়টা হই, তোদের কোল থেকে যদি নেমেছি তখন বলিস। উফ, মাজাটা ব্যথা হয়ে গেল কোল চড়ে চড়ে। কি হচ্ছে এটা আমার সাথে? কি দেখলাম আমি? ওই নীল চোখ, ওই যুদ্ধ। আমি আর পারছি না, আজ 9টা বছর এগুলো সহ্য করতে করতে আমি ক্লান্ত। আচ্ছা, আমার স্বপ্নে আসা ওই নীল চোখের মালিক কি আসলেই তে? ও গড। বাড়ির সবাইকে বিদায় জানিয়ে তে আর আয়ু কলেজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। আজকেও দুজনে দেরি হয়ে গেছে। কাল রাতে না আয়ু ঘুমিয়েছে, না তেকে ঘুমাতে দিয়েছে। শেষ রাতে দুইজন ঘুমিয়েছে। সকালে উঠতে তো দেরি হবেই, আর মিসেস অঞ্জুন তো না খাইয়ে ছাড়বেন না। তে আর আয়ু এক প্রকার দৌড়ে ক্লাসরুমের সামনে এসে দাঁড়ায়। সপ্তাহে 5 দিন ক্লাস হয়, কিন্তু 4 দিন প্রথম ক্লাসে ধেয়ে খরগোশটাকে কেন দিতে হবে? তে, এই তে। স্যার এসে গেছে, কি হবে? কি আবার হবে? বাইরে গিয়ে দাঁড়িয়ে থাক। তোমরা দুইজনে আবার আজকে দেরিতে এসেছো? তোমাদেরকে আমি লাস্ট ওয়ার্নিং দিয়েছিলাম। তে এতক্ষণ চোখ নামিয়ে দাঁড়িয়েছিল। জাংকুকের কথা শেষ হতেই তে চোখ তুলে জাংকুকের দিকে তাকালো। সাথে সাথে জাংকুকের আগুনের লাভার মতো জ্বলতে থাকা চোখ দুইটা শান্ত হয়ে গেল। এই মেয়ে কি বোঝে না যে এমন করে তাকালে আমি সব ভুলে যাই, বারবার নিজেকে হারিয়ে ফেলি ওই চোখে। ওই দুইটা চোখ আমাকে খুন করার ক্ষমতা রাখে। জাংকুক নিজেকে স্বাভাবিক করে কঠিন স্বরে বলল, ওখানে চুপ করে দাঁড়িয়ে না থেকে ক্লাস করার ইচ্ছে থাকলে ভেতরে এসো, আর না হলে চোখের সামনে থেকে দূর হও। তে আর আয়ু ক্লাসে ঢুকে যায়। জাংকুক ক্লাস করিয়ে চলে যায়। আজকে 2টা ক্লাস পরে দুইজন ক্যান্টিনে যায়নি। 3টা ক্লাস করে দুজন ক্যান্টিনে গিয়ে বসেছে। আজকে আর দুইজনকেও পেস্ট্রি কেক বা কোল্ড কফি কিছুই নেয়নি, আইসক্রিম আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছে। তে, তোকে একটা প্রশ্ন করি। আমার কি মনে হয় জানিস? কি বলবো? রাগ করবি না তো? কি এমন কথা যেটা শুনলে আমি রাগ করবো? তুই প্রমিস কর আগে। রাগ করবি না তাহলে বলবো। আচ্ছা প্রমিস, রাগ করবো না, বল। আমার মনে হয় প্রফেসর জন তোকে পছন্দ করে। আয়ুর কথা শেষ হলো কি হলো না, পাশ থেকে আওয়াজ এলো, হোয়াট দ্য হেল। তুই পাশে তাকিয়ে দেখলো ওর জন্য যে আইসক্রিমটা আনা হয়েছিল সেটা অ্যালিসের পায়ের কাছে পড়ে আছে। সরি সরি, আমি বুঝতে পারিনি। তোমার এই সরি দিয়ে কি আমি শরবত করে খাবো? সরি আপু, বুঝতে পারিনি। এই মেয়ে, তুমি জানো ওর বুঝতে না পারার কারণে আমার কত শখের জিনিসটা নষ্ট হয়ে গেছে? জানো তুমি এই জিনিসটার দাম কত? আপু প্লিজ একটু শুনুন। জাস্ট শাট আপ, ইউ জাস্ট শাট আপ। লিসার গলা ফাটা চিৎকারে যত স্টুডেন্ট জমে কোলাহল করছিল, তের শান্ত চিৎকারে সব কোলাহল থেমে গেছে। একে তো আমার সর্বনাশ করেছে, আবার গলা উঁচিয়ে কথা বলছো।
আপনার সর্বনাশ আমি করিনি, আপনি নিজেই করেছেন। মানে আমি নিজেই আইসক্রিমটা নিজের শরীরে ফেলেছি, তাই তো? এক্স্যাক্টলি সেটাই। এটা কিন্তু আমি বলিনি, আপনি নিজের মুখে স্বীকার করেছেন। তোমাকে তো আমি। এটা বলে লিসা তেকে থাপ্পড় মারতে উঠলে তে হাতটা ধরে নিয়ে বলে, আরে আরে শান্ত হন, উত্তেজিত হচ্ছেন কেন? আমি সত্যি বলেছি তাই। তোমাকে আমি ছেড়ে কথা বলবো না। আপনি আমাকে ধরেও নেই, আমি আপনাকে ধরে আছি। হাতটা ছাড়ো বলছি। আগেই বলেছি তে শরীরে স্পর্শ করার সাহস দেখাবেন না। একজনকে থাপ্পড় মেরেছি, আপনার হাত ধরেছি, পরের বার ভেঙে গলায় ঝুলিয়ে দেবো। এই আইসক্রিমটা আমার জন্য আনা হয়েছিল, যেটাকে আমি এখনো ছুঁয়ে দেখিনি। সেই আইসক্রিমটা আপনার শরীরে পড়ে আপনার জিন্স এবং জুতা দুটোই নষ্ট হয়েছে। আইসক্রিমটা তো এমনি এমনি পড়েনি, আমিও ফেলিনি। কিন্তু আপু, আপনার হাতটা এমন চটচট করছে কেন? দেখি দেখি। তারপর তে এলিসার হাতটা শুকে বলল, আইসক্রিমের স্মেলও আসছে। ধরা পড়ে গেছেন আপনি। বাই দ্য ওয়ে, যেটাকে আপনি আপনার শখের জিনিস বলছেন, সেটাকে যদি আমাদের কেউ ফ্রিতেও দেয় আমরা তাও নেব না। এটা বলে লিসার হাত ঝটকা দিয়ে ছেড়ে দিল। পরের বার আমার সাথে লাগতে আসার আগে কমপক্ষে 10 বার ভেবে আসবেন। এই বলে তে বেরিয়ে যায়, পেছনে আয়ু। এমনিতেই তের আজকে ভালো লাগছিল না, আবার লিসার এই কাণ্ড। এখন রাগে তের ইচ্ছে হচ্ছে নিজের মাথার চুল ছিঁড়তে। আয়ু, আমি বাড়ি যাব। বাড়ি যাবি? হ্যাঁ ঠিকই শুনেছিস, বাড়িই যাব আমি। ঠিক আছে চল। তে আর আয়ু ক্লাস থেকে ব্যাগ নিয়ে বের হয়ে গেছে। পরের ক্লাসটা জাংকুকের ছিল। জাংকুক ক্লাসে এসে কাউকে খুঁজে চলেছে, কিন্তু পাচ্ছে না। অবশেষে জাংকুক প্রশ্ন করে বসলো, ওই নীলমণি আর তার সঙ্গী কই? স্যার, তেকে দেখলাম প্রচণ্ড রেগেছিল, ক্লাসে এসে ব্যাগ নিয়ে বেরিয়ে গেছে। আর আয়ু রেগেছিল? কিন্তু কেন? স্যার, আমি ওকে ক্যান্টিনে লিসার সঙ্গে ঝগড়া করতে দেখেছিলাম, তারপরেই ব্যাগ নিয়ে চলে গেছে। ও আচ্ছা। জাংকুক কিছুক্ষণ কিছু একটা ভেবে বলল, সরি স্টুডেন্ট, আমি আজকে ক্লাস করাতে পারবো না, আমার একটা দরকারি কাজের কথা মনে পড়ে গেছে। জাংকুক ক্লাস থেকে বেরিয়ে যায়। স্টুডেন্টরা হাঁ করে তাকিয়ে থাকে জাংকুকের দিকে, কারণ জাংকুক কখনো এমন করেনি। জাংকুক দ্রুত গাড়ি নিয়ে গেটের বাইরে এসে দেখে দুজন দাঁড়িয়ে আছে। এই মেয়ে। আয়ু তাকালো, কিন্তু তের কোনো ভাবান্তর দেখা গেল না। তোমরা শুনতে পাচ্ছ না? জি স্যার। তোমরা ক্লাস না করে বেরিয়ে এসেছো কেন? জাংকুকের মুখে এমন কথা শুনে আয়ু কল্পনায় ডুবে গেল। সামনে প্রিন্সিপাল, পাশে ভাইয়া। তোমার বোনের পড়াশোনায় মন নেই, ভালো করে পড়াশোনা করছে না, আবার ক্লাস না শেষ করেই কলেজের বাইরে বেরিয়ে যাচ্ছে। ভাইয়া আয়ুর দিকে কঠিন চোখে তাকালো। তোমরা কি বয়রা হয়ে গেলে? জি স্যার। ছড়িটা নিয়ে শুধু এখানে দাঁড়িয়ে আছো, মনটা কোথায় তোমার? সরি স্যার। ক্লাস শেষ না করে বেরিয়েছো কেন? স্যার, তে বলছিল ওর একটু খারাপ লাগছে, বাড়ি যাবে, তাই ওকে নিয়ে বেরিয়ে এসেছি। কিন্তু ওকে দেখে তো তেমন কিছু মনে হচ্ছে না। না স্যার, ওর সত্যি খারাপ লাগছিল, বলেছে আমার কাছে ওর খারাপ লাগছিল। তে এখন কি ঠিক লাগছে একটু? তে কিছু না বুঝে হ্যাঁসু চোখ মাথা নাড়ল। তাহলে তো এখন ক্লাস করতে সমস্যা হবে না? না স্যার, ওরা এখন মাথা ব্যথা করছে, তাই না? তে আবারও অবুঝের মতো হ্যাঁসু চোখ মাথা নাড়ল। জাংকুক ফিক করে হেসে দিয়ে বলল, তোমরা একটু অভিনয় করতে পারো না, তোমাদের অভিনয় আমার একটুও পছন্দ হয়নি। জি স্যার। তোদলানো বন্ধ করে আমার কথা শোনো। জি স্যার বলুন। আমার তোমাদের হেল্প লাগবে। আমাদের হেল্প? কিন্তু আমরা কীভাবে আপনাকে হেল্প করব? এখানে বলা যাবে না, দুইজন গাড়িতে বসো। আয়ু চোখ বড় বড় করে তের দিকে তাকায়, যার চোখ এখন মাটিতে নিবদ্ধ। আমি ভিপির কাছে চললাম। কিন্তু কেন স্যার? তোমরা আমাকে হেল্প না করলে আমি তো ভিপির কাছে যাবো ওই বিচার দিতে। না স্যার, প্লিজ এমন করবেন না, গাড়িতে ওঠো। কিন্তু কেন? আমি বলেছি তাই। কিন্তু আমরা আপনাকে কিভাবে হেল্প করব স্যার? আপনি কি আর মানুষ খুঁজে পাননি? না, কারণ ওটা শুধু তোমাদের দ্বারাই সম্ভব। এখানেই বলুন না স্যার, কি হেল্প করব আপনার? জায়গাটা সেফটি নয়, এই জন্যই তোমাদেরকে বলছি গাড়িতে উঠতে। আয়ু তের দিকে তাকিয়ে বলল, তে? কি তে? আমি যাব না। চল না তে, প্লিজ। আমি যাব না বলছি তো। কোথায় যেতে হবে জিজ্ঞেস কর, আমরা ওখানে পৌঁছে যাব। তোমরা কি এলে নাকি আমি যাব বিচার দিতে? ওতে চল না বইন, না হলে প্রফেসর ভিপির কাছে গিয়ে বিচার দিলে আমাদের 12টা বেজে যাবে। কোথায় যেতে হবে বলুন, আমরা সেখানে পৌঁছে যাব। আমাকে দেখে কি তোমাদের পাগল মনে হয় নাকি যে আমি তোমাদের জায়গার নাম বলে দিব, তোমরা চলে যাবে আর আমি একা যাব? কিছু বলছেন? না, তোমাদেরকে বলছি গাড়িতে ওঠো, না হলে আমি ভিপির কাছে গিয়ে বিচার দেব। চল না তে, গাড়ি করেই তো তোকে নিয়ে যাবে, কোলে করে তো নিয়ে যাবে না, তাহলে সমস্যা কোথায়? হোয়াট দ্য আয়ু? দেখো বেশি সময় নেই, তাড়াতাড়ি আসো। চল না তে, প্লিজ। ওকে ঠিক আছে চল। তে আর আয়ু গাড়ির পেছনে দরজা খুলে গিয়ে পেছনে বসে পড়ে। আমাকে দেখে তোমাদের ড্রাইভার মনে হয়? না না স্যার, এমন কেন হবে? একজন সামনে এসে বসো। তে তুই যা। আরে আমার রাগ হচ্ছে, আমি কিন্তু যাবই না, চলে যাচ্ছি আমি।
দে শোন, আমি বিড়ালের বাচ্চা হয়ে বাঘের পাশে কিভাবে বসি বল? বাঘের পাশে বাঘিনী দরকার, তাই তুই যা। মানে আস্তে দেখ, স্যার কোনো স্টুডেন্টের সাথে ভালোভাবে কথা বলা তো দূরে যাক, যেমন লুক নিয়ে তাকায়, কার কি হয় আমি জানি না, কিন্তু আমার ভয় আত্মা আম গাছে উঠে বসে থাকে। কিন্তু তোর বেলা যেন মধুর হাড়ি নিয়ে কথা বলতে বসে। আমার কি মনে হয় জানিস তে, স্যার তোকে পছন্দ করে। তে খুব মনোযোগ দিয়ে কথাটা শুনছিল। লাস্টের কথাটা কাটা ঘায়ে নুনে ছিটে দেওয়ার মতো কাজে লেগেছে। সামনে বসবি না এটা বলে দিবি, এমন আজাইরা বকার কি আছে? রাগে গজগজ করতে করতে সামনে এসে বসলো। আয়ু মুচকি হাসলো, সেটা কারো চোখে পড়লেও জাংকুক একটা দীর্ঘ শ্বাস ছেড়ে নিঃশব্দে যে হাসিটা দিল, সেটা সহজে কারো চোখে পড়বে না। গাড়ি চলছে আপন গতিতে, আর গাড়ির ভেতরে তিনজন মানুষ যেন নীরবতা পালন করছে। কিছুক্ষণ পরে গাড়ি থামে একটা বিচের সামনে। গাড়ি থামিয়ে জাংকুক বলল, চলে এসেছি, নামো। তিনজন গাড়ি থেকে নেমে দাঁড়ায়। জায়গাটা অনেক শুনশান একটা জায়গা, মানুষের কোলাহল নেই, চেঁচামেচি নেই। হাতে গোনা কয়েকটা মানুষ আছে কাছে দূরে, দেখেই মনে হচ্ছে সব কাপল। আর কয়েকটা দোকানও আছে। এরকম জায়গা তের অনেক পছন্দ। আয়ু গাড়ি থেকে নেমেই বলল, ওয়াও, এত সুন্দর একটা জায়গা, আমি কিনা এই প্রথম দেখছি। আয়ু দৌড়ে সমুদ্রের তীরের কাছে চলে গেছে। দাঁড়িয়ে আছে তে আর জাংকুক। আয়ু তাকিয়ে আছে সমুদ্রের ঢেউয়ের দিকে, তে তাকিয়ে আছে আয়ুর দিকে, আর জাংকুক তাকিয়ে আছে তার বহু চেনা নীল চোখওয়ালি অচেনা মেয়েটির দিকে। জাংকুক দেখলো তে হাসছে, মনে মনে বলল, মেয়েটা হাসলে তাকে অনেক সুন্দর লাগে, কিন্তু মেয়েটা আর 5টা মেয়ের মতো হাসি খুশি থাকে না কেন? আচ্ছা, মেয়েটাকে কলেজের বেশিরভাগ স্টুডেন্ট কালো বলে চেতায়, কিন্তু মেয়েটা কোনো রেসপন্স করে না। কিন্তু মেয়েটা কালো কোথায়? এটাকে কালো বলে না। জাংকুকের এত সব ভাবার মাঝে কখন আয়ু এসে তেকে নিয়ে গেছে জাংকুক তা টের পায়নি। জাংকুকের ঘর কাটে সুগার ডাকে, কি রে শালা, এখানে যে চুটিয়ে প্রেম করছিস, আমাকে একবারে জানানোর প্রয়োজন মনে করলি না? এই তুই আমার বেস্ট ফ্রেন্ড? ছি জাংকুক ছি, তোকে আমার বেস্ট ফ্রেন্ড বলতে আমার গা গোলাচ্ছে। গা গোলাচ্ছে গিয়ে বমি কর, তা বৌদির সাথে আমার পরিচয় করিয়ে দে। আরে ওরা আমার স্টুডেন্ট। কি তুই কিনা শেষে স্টুডেন্টের সঙ্গে? ছি জাংকুক ছি, সুগার বাচ্চা, আগে আমার কথা শোন। আর কি শুনতে বাকি রেখেছিস তুই? নিজের স্টুডেন্টের সাথে নোংরামি করার অপরাধে তোকে আমি গ্রেফতার করলাম। জাংকুক একটু রেগে বলল, আজাইরা বকা বাদ দিয়ে আমার কথাটা শোন। বল। তোকে আমি আমার কলেজের বিষয় বলেছিলাম, মনে আছে? না তো। আরে ওই যে বলেছিলাম 2 বছরে 47টা মেয়ে নিখোঁজ কলেজ থেকে। হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে। কিছু পেয়েছিস প্রমাণ? না পাইনি, কিন্তু এবার পেয়ে যাব। ও আচ্ছা, এই আনন্দে 2টা মেয়েকে নিয়ে ঘুরতে এসেছিস নাকি? ওরাই তো আমার প্রমাণ বের করতে সাহায্য করবে। ওরা কি সাহায্য করবে? একজনকে তো দেখলাম ধেই ধেই করে নাচতে নাচতে এসে আর একজনকে টেনে নিয়ে চলে গেল। ওরাই করবে। আচ্ছা ওয়েট, তুই এখানে কি করছিস? ওহো, দারোগা বাবু প্রেম করছে। হ্যাঁ, কি সব বলছিস? হ্যাঁ ঠিকই বলছি। ভাবি কোথায়? দেখি তোর মতো সাদা বান্দরকে কে পছন্দ করলো? আমি সাদা বান্দর হলে তুই কি? তুই তো সেই 200 বছর শাসন করে ইংরেজদের থেকেও সাদা। ফালতু বকা বন্ধ কর, সত্যি করে বল কেন এসেছিস এখানে? আরে আমি আমার দরকারে কলকাতার বাইরে গিয়েছিলাম কালকে, আজকে এবার থেকেই ফিরছিলাম, তোকে দেখলাম তাই আসলাম। ঠিক আছে চলে যাচ্ছি, তোর মনে হয় প্রবলেম হচ্ছে আমার জন্য। এটা বলে সুগা চলে যেতে নিলে জাংকুক আটকে বলে, আরে আরে কই যাস? এমনিতেও তোর কাছে আমার যেহেতু এসেছিস যখন এখানে সব বলি। বল কি খাবি? এখানে খাওয়ার মতো কিছু আছে? চা আছে, চল চা খাই। এটা বলে জাংকুক বিচের ধারে দোকান থেকে 4 কাপ চা নেয়, বিল পরিশোধ করে। তারপর 2টা কাপ সুগার হাতে দিয়ে নিজে 2টা কাপ নিয়ে সমুদ্রের পাড়ে এগিয়ে যায়। আইয়ু আর তের পেছনে গিয়ে সাগর বলে, এই মেয়ে। সাথে সাথে আইয়ু আর তের পেছনে তাকায়। জাংকুক একটা কাপ তের হাতে দেয়। বোনু তুই এখানে? আমারও তো একই প্রশ্ন ভাইয়া, তুমি এখানে কি করছো? জাংকুক সুগাকে উদ্দেশ্য করে বলল, ও তোর বোন হয়? তোকে বলেছিলাম না আমার একটা বোন আছে। ওই আয়ু। হ্যাঁ, কিন্তু তুই আর স্টুডেন্ট খুঁজে পাসনি হেল্প নেওয়ার জন্য, শেষে কিনা আমার বোন। তোর বোনের কিছু হবে না। তারপর তেকে দেখিয়ে বলল, যা করবে তুই। সুগা তেকে দেখে বলল, এটা কে, তোর কাজিন নাকি? তার মাঝে প্রথা বলে উঠলো, ভাইয়া এটা তে। ও আচ্ছা তে। কিমতাহিও তে, এটা আমার ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। বাঁধন অবাক দৃষ্টিতে চেয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তুমি কি চোখে লেন্স লাগিয়েছো? না তো। তোমার চোখ দুইটা সুন্দর, আর তোমার চোখের ওই নীলমণি যেন তোমার চোখকে আরো সুন্দর করে তুলেছে। তে একটু অস্বস্তিতে পড়ে গেল, তবুও বলল, থ্যাংক ইউ ভাইয়া। জাংকুকের যেন সুগার মুখে এই কথাগুলো শুনতে একদম ভালো লাগছে না, তাই সে কথা এড়িয়ে যেতে বলল, সুগা চা ঠান্ডা হয়ে গেল বোধহয়, তুই খা, তোর বোনকে খেতে দে। চা খাওয়া শেষে কিছুক্ষণ 4 জন আলোচনা করলো। আলোচনা শেষে সুগা বলল,
আমি বাড়ি ফিরবো বনু, তুই কি ফিরবি আমার সাথে?